চন্দন তার বাবা মা এবং দুই বোন পিঙ্কি ও রিঙ্কির সঙ্গে বিষ্ণুপুর নামক এক গ্রামে বাস করত। আর চন্দন ছোটবেলা থেকেই পড়াশোনাতে খুবই ভালো হওয়ায় তার বাবা মা তাকে বিদেশি শিক্ষা গ্রহণ করার জন্য পাঠায়। আর বিদেশে গিয়ে চন্দন উচ্চশিক্ষিত হওয়ার ফলে বিদেশেই খুব ভালো চাকরি পেয়ে যায়। এভাবেই বিদেশের মাটিতে অনেকগুলো বছর ধরে কাটানোর ফলে বিদেশি এক মেয়ে এলিনাকে চন্দনের খুবই পছন্দ হয়। তাই চন্দন এলিনাকে বিয়ে করে। অন্যদিকে চন্দন তার বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে তার বিদেশি বউকে নিয়ে সে বাড়িতে ফিরছে। এর ফলে চন্দনের পরিবারও প্রচন্ড পরিমাণে খুশি হয়। কি গো, তুমি এখানে বসে আছো কেন? তাড়াতাড়ি বাজারে যাও। বিদেশ থেকে আমার ছেলে বৌমা আসছে বলে কথা। আজকে ওদের জন্য বিভিন্ন রকমের খাবার রান্না করতে হবে, তো ঘর বাড়িটাও ভালো করে পরিষ্কার করতে হবে। আমার হাঁটুতে এত ব্যথা, আমি তো ঠিক মতো দাঁড়াতেই পারছি না। কি আর বলবো। আরে মা, আমরা দুই বোন থাকতে তুমি এত টেনশন নিচ্ছ কেন? তোমাকে আর বাবাকে কিছুই করতে হবে না, সব দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও। আমরা বাজার করা থেকে শুরু করে রান্না করা, ঘর গোছানো সব করব। আর তুমি চিন্তা করো না, আমরা বিদেশি বৌদির খুব ভালো মতো আপ্যায়ন করব। আমরা তো এতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আমাদের বাড়িতে বিদেশি বৌদি আসবে, কি মজা। পিঙ্কি এবং রিঙ্কির কথা শুনে তার বাবা মা খুবই খুশি হয়, কারণ অন্যান্য সময় পিঙ্কি এবং রিঙ্কি মোটেই বাড়ির কোনো কাজকর্ম করতে চায় না। কিন্তু বাড়িতে বিদেশি বৌদি আসার খুশিতে তারা দুজনে আনন্দে নেচে ওঠে আর দুজনে দায়িত্ব নিয়ে সমস্ত কাজকর্ম করতে শুরু করে। এমনকি বিদেশি বৌদির জন্য তারা নানান রকম পদ রান্না করে রাখে। সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে পিঙ্কি এবং রিঙ্কি ও তাদের বাবা মা চন্দন ও তার বিদেশি বউয়ের জন্য অপেক্ষা করতে শুরু করে। ওদিকে দুপুর 1টার সময় চন্দন এবং এলিনার ফ্লাইট এয়ারপোর্টে এসে ল্যান্ড করে। সেখান থেকে তারা গাড়ি রিজার্ভ করে বাড়িতে এসে পৌঁছায়। এলিনা তার গ্রামের শ্বশুর বাড়িতে প্রবেশ করার আগে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, আর তার গ্রামের পরিবেশ মোটেই ভালো লাগে না। ও নো, সো ডার্টি। চন্দন, তোমাদের গ্রাম এত নোংরা কেন? চারিদিকে গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, সো ডিসগাস্টিং, ভীষণ নোংরা। আমার তো দেখেই বমি পাচ্ছে। আর আমাদেরকে দেখে গরু ছাগল এরকম ভাবে ডাক শুরু করেছে কেন? আরে এলিনা, এই গরু ছাগলগুলো আমাদের গ্রামে প্রত্যেকের বাড়িতেই গরু ছাগল আছে। তোমরা যেমন বিদেশের মানুষেরা বাড়িতে কুকুর পুষতে পছন্দ করো, তেমনি গ্রামের লোকেরা গরু ছাগল পুষতে পছন্দ করে, বুঝেছো? এই বলে চন্দন তার বিদেশি বউকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে। আর তাদেরকে দেখে বাড়ির সকলেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। কিন্তু এলিনার কিছুতেই তার শ্বশুরবাড়ির লোকেদেরকে পছন্দ হয় না। আর সেই জন্য শ্বশুরবাড়িতে এসেই এলিনা তার পরিবারের সকলকে অপমান করতে শুরু করে। ও মাই গড, সো ডিসগাস্টিং। চন্দন, তোমার ফ্যামিলির সবাইকে দেখে মনে হচ্ছে এরা সবাই খুবই আনএডুকেটেড আর এরা প্রচন্ড গরিব। ও মাই গড, তুমি এত গরিব পরিবারের ছেলে, আমি তো জানতামই না। আমি এখানে কিভাবে থাকবো? আর চারিদিক থেকে শুধু গোবরের স্মেল আসছে, আমি কোথায় ফেসে গেলাম? এলিনার মুখে এমন কথা শুনে চন্দন এবং তার পরিবারের সকলের ভীষণ পরিমাণে খারাপ লাগে। আর বিশেষ করে পিঙ্কি এবং রিঙ্কি তাদের বিদেশি বৌদির উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই যে বৌদি, তুমি বিদেশ থেকে আমাদের বাড়িতে এসে বাড়িতে ঢুকতে না ঢুকতে আমাদের সবাইকে অপমান করছো। তুমি কি মনে করেছো তুমি বিদেশি মেয়ে বলে আমরা তোমাকে কিছুই বলবো না? আর আমরা সব অপমান মেনে নেব? আমরা গ্রামে থাকতে পারি, কিন্তু আমরা অশিক্ষিত নই, ঠিক আছে? দাদা, আমরা তো ভেবেছিলাম তোর বউ খুবই ভালো মনের মানুষ হবে, কিন্তু তোর বিদেশি বউ যে এতটা কুচুটে, আমাদের তো তা নিয়ে কোনো ধারণা ছিল না। আমরা বেকার বেকার সকাল থেকে বিদেশি বৌদিকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। এমনকি আজকে আমরা দুই বোন মিলে তোর বউয়ের জন্য কত কিছু রান্না করেছি। এখন মনে হচ্ছে আমরা খুব ভুল করেছি। এই যে হ্যালো, তোমাদের হাতের রান্না আমি এমনিতেও খেতে চাই না। তোমরা গরু ছাগলের সঙ্গে বাস করো, গরুর পচি তোমরা হাত দিয়েই পরিষ্কার করো, আর ওই হাতে তোমরা আমার জন্য রান্না করেছো, তাই আমি কিছুতেই তোমাদের হাতের রান্না খাবো না। আমি যে কদিন এখানে থাকবো সেই কদিন আমি নিজের খাবার বাইরের রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবো। ওফো, সো ব্যাড লাক বৌদি, কারণ তুমি হয়তো জানো না আমাদের গ্রামে কোনো খাবার ডেলিভারি হয় না। এবার মনে হচ্ছে আমাদের বাড়িতে তোমাকে নিজের হাতে রান্না করেই খেতে হবে। আমরা দুই বোন আর তোমার জন্য কোনো খাবার রান্না করছি না, ওকে? আর নাইবো তোমার শাশুড়ি মা তোমাকে রান্না করে খাওয়াবে। আর হ্যাঁ, তুমি হয়তো জানো না আমাদের গ্রামে কিন্তু মাটির উনুনে রান্না করা হয়। এবার আমাদের গ্রামের বাড়িতে থাকতে হলে তোমাকে মাটির উনুনে কাঠের জ্বালানি ব্যবহার করে নিজের জন্য খাবার রান্না করতে হবে। ওয়াও,
বিদেশি বউ, গ্রামের শ্বশুর বাড়ি, তার সাথে মাটির উনুন, জমে যাবে খেলা। এই শুনে এলিনার কিছু করার থাকে না, কারণ সে ভালো করে বুঝতে পারে এখন তার গ্রামের শ্বশুরবাড়ির খাবার সম্পর্কে যদি সে আর একটাও কথা বলে তাহলে তার কপালে হয়তো খাবারই জুটবে না। আর যেহেতু অনেকটা জার্নি করার ফলে তার প্রচন্ড পরিমাণে খিদে পায়, তাই সে ভালোই হাত মুখ ধুয়ে খাবার খেতে চলে আসে। আর প্রথমবার শ্বশুরবাড়িতে এসে গ্রাম্য খাবার খেয়ে তার প্রচন্ড পরিমাণে ভালো লাগে, কিন্তু সে কিছুতেই সেটা প্রকাশ করতে চায় না। তাই এলিনা খুবই চালাকি করে আগে পেট ভরে খাবার খেয়ে নেয়, আর সবশেষে সে আবার তার দুই ননদকে অপমান করতে শুরু করে। খাবারগুলো ভীষণই বাজে খেতে হয়েছে, শুধুমাত্র আমার খিদে পেয়েছে বলেই আমি খেতে বাধ্য। আসলে তোমরা দুজনে রান্না করেছো তো, সেজন্য খাবারগুলো খেয়ে মনে হচ্ছে আমি গোবর খাচ্ছি, মানে কাউয়ের পটি খাচ্ছি। ভীষণ বাজে গন্ধ, ছি। আচ্ছা তাই নাকি বৌদি, তুমি গোবর খাও? সেটা তো আমরা কেউ জানতাম না, কারণ তুমি যদি গোবর খেয়ে না থাকো তাহলে গোবরের টেস্ট কেমন হয় তুমি জানলে কি করে? আমাদের কাছে তো খাবারগুলো খুবই টেস্টি মনে হচ্ছে, আর তুমি যেহেতু আগে গোবর খেয়েছো তাই গোবরের সঙ্গে তুমি এই খাবারের টেস্টের মিল খুঁজে পাচ্ছ। এ বাবা, তোমাদের মতো বিদেশি মেয়েরা গোবর খায়, এটা কি মানা যায় বৌদি? এই শুনে এলিনা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে তখনই সেখান থেকে খাবার ছেড়ে উঠে নিজের ঘরে চলে যায়। যা দেখে এলিনার দুই ননদ প্রচন্ড পরিমাণে হাসাহাসি করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত্রিবেলা যখন সবাই একসঙ্গে বসে গল্প করতে শুরু করে তখন চন্দন এলিনাকে বলে, আরে এলিনা, তুমি যে আমার ফ্যামিলিকে দেবার জন্য যে উপহারগুলো নিয়ে এসেছো সেগুলো দাও সবাইকে। আর আমার তো একদমই মনে ছিল না, এখনই তোমাকে দেখে মনে পড়লো। যাও সুটকেস থেকে উপহারগুলো নিয়ে এসো। নো ওয়ে, আমি বিদেশ থেকে ওই দামি দামি উপহারগুলো কিনে নিয়ে এসেছিলাম তোমার ফ্যামিলিকে দেবো বলে ঠিকই, কিন্তু এখন তোমার ফ্যামিলির সঙ্গে আলাপ হওয়ার পর আমার মনে হচ্ছে তোমার ফ্যামিলি ওই উপহারগুলো পাওয়ার যোগ্য নয়। বিশেষ করে তোমার দুই বোনের জন্য আমি বিদেশ থেকে যে দামি দামি ওয়েস্টার্ন ড্রেসগুলো নিয়ে এসেছি সেগুলো তোমার দুই বোনের মোটা মোটা ফিগারে একদমই ভালো লাগবে না। তাছাড়া তোমার দুই বোন একেবারে গ্রামের গেঁয়ো-ভূত। এলিনার মুখে এমন কথা শুনি পিঙ্কি এবং রিঙ্কি প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই যে হ্যালো, তোমার বিদেশি দামি দামি এক্সপেন্সিভ গিফটের আমাদের কোনো প্রয়োজন নেই। আর তুমি ভাবলে কি করে যে তুমি তোমাদের বিদেশ থেকে ছোট ছোট নির্লজ্জদের মতো পোশাক কিনে আনবে আর আমরা দুই বোন সেগুলো পরবো? তুমি বিদেশি, তোমার লজ্জা বলতে কোনো জিনিস নাই বা থাকতে পারে, কিন্তু আমাদের যথেষ্ট লজ্জাবোধ আছে, তাই আমরা শরীর দেখানো জামা কাপড় পরতে পছন্দ করি না। আর তাছাড়া তুমি কি নিজেকে খুব সুন্দরী মনে করেছো? তোমাকে দেখে আমাদের গ্রামের লোকেরা কোনো হসপিটালের রোগী বলে মনে করছে। গায়ে কিছু নেই, একেবারে রোগা পাকাটি। সামান্য ঝড় এলেই তুমি এখান থেকে উড়ে গিয়ে বিদেশে গিয়ে পড়বে। আর তোমার সোনালী রঙের চুল দেখলে মনে হয় যেন ঘোড়ার লেজ। আমি আর আমার বোন তোমার জন্য অনেক সুন্দর সুন্দর হেয়ার এক্সেসরিজ কিনে রেখেছিলাম, যেমন ক্লিপ, হেয়ার ব্যান্ড, বিভিন্ন রকমের রিবন, আরো অনেক কিছু। কিন্তু তোমার ঘোড়ার লেজের মতো চুল দেখে আমরা খুব ভালো মতোই বুঝতে পেরেছি ওগুলো তোমার চুলে একদমই মানাবে না। সেই জন্যই তো এখনো পর্যন্ত ওই গিফটগুলো তোমাকে দিলাম না। শাট আপ, তোমাদের সাহস কি করে হলো আমার হেয়ারকে তোমরা ঘোড়ার লেজ বলছো? তোমাদের মাথায় লম্বা লম্বা কোমর পর্যন্ত চুল আছে বলে তোমরা কি নিজেদেরকে সেলিব্রিটি মনে করছো? আমরা বিদেশিরা তোমাদের মতো বড় বড় হেয়ার পছন্দ করি না, বুঝেছো? আই লাভ শর্ট হেয়ার। এই বলে এলিনা নিজের ঘরে চলে যায়, কিন্তু সে তার দেশি দুই ননদের অপমান কিছুতেই মেনে নিতে পারে না। তাই সে অনলাইনে দেখতে শুরু করে কিভাবে লম্বা, ঘন এবং কালো চুল পাওয়া যাবে। তাই সে ফোনে বিভিন্ন রকমের হোম রেমেডি দেখতে থাকে। আর জানালা দিয়ে পিঙ্কি এবং রিঙ্কি তাদের বৌদিকে এরকম করতে দেখে প্রচন্ড পরিমাণে হাসাহাসি করে। আর তখনই তাদের মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি চলে আসে তাদের বৌদিকে বিরক্ত করার জন্য। কিছুক্ষণ পরেই পিঙ্কি এবং রিঙ্কি একটা পাত্রে করে বাইরে থেকে গরুর গোবর তুলে নিয়ে আসে। বৌদি, আই এম সো সরি, আমরা তোমাকে কষ্ট দিয়েছি। তোমার চুল নিয়ে ওভাবে তোমাকে অপমান করা উচিত হয়নি। আসলে কি জানো তো, আমাদের এখানে যে মেয়েদের চুল অনেক বড় হয়, লম্বা হয়, তাদেরকে খুব সুন্দরী বলে মনে করা হয়। তাই তোমাকেও যাতে দেখতে সুন্দর লাগে তাই আমরা তোমার জন্য একটা হোম রেমেডি বানিয়ে নিয়ে এসেছি। এই দেখো। তোমরা এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলে কিভাবে? আর এটা কি এরকম সবুজ সবুজ দেখতে কেন? কে দিয়ে বানিয়েছো তোমরা এটা?
আরে বৌদি, আমাদের গ্রামে চুল লম্বা করার জন্য অনেক আয়ুর্বেদিক গাছপালা পাওয়া যায়। আমরা জঙ্গল থেকে তোমার জন্য আয়ুর্বেদিক গাছপালা তুলে নিয়ে এসে সেগুলোর পেস্ট বানিয়েছি। এই পেস্টটা তুমি তোমার চুলে লাগাও, দেখবে দুদিনের মধ্যেই তোমার চুল একেবারে কোমর ছাড়িয়ে যাবে। এই শুনে এলিনা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে তার দুই ননদকে চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলে। ফলে ননদের হাত থেকে গোবর নিয়ে সে তার চুলে মাখতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার নাকে গোবরের দুর্গন্ধ আসে আর পিঙ্কি এবং রিঙ্কি এবার প্রচন্ড জোরে জোরে হাসতে শুরু করে। ও মাই গড, এটা তো কাউ পটি। তোমরা আমাকে বোকা বানালে তার মানে। তোমরা এতটা ছোট লোক কিভাবে হতে পারো? তোমাদের এত বড় সাহস, তোমরা আমার হেয়ারে গোবর মাখিয়ে দিয়েছো। আমি তোমাদের একে ছাড়বো না। চন্দন, চন্দন, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি এখানে এসো, দেখো তোমার দুই বোন আমার সঙ্গে কি করেছে। বৌদি, রাগ করো না, দুদিনের মধ্যেই তোমার চুল অনেক লম্বা হয়ে যাবে। দেখেছো তো, আমাদেরকে অপমান করলে তোমার সঙ্গে এরকমই হবে। যদি সাহস থাকে আমাদেরকে আর অপমান করে দেখাবে। বিদেশি ভূত। এই বলে পিঙ্কি এবং রিঙ্কি সেখান থেকে চলে যায় আর এলিনা তার দুই ননদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু সে তখনই নিজেকে পরিষ্কার করার জন্য বাথরুমে চলে যায় আর সে 2 থেকে 3 ঘন্টা ধরে একভাবে বাথরুমের মধ্যে বসে থাকে। সে বারে বারে তার মাথায় শ্যাম্পু করতে থাকে, কিন্তু তবুও তার মনে হয় কিছুতেই যেন তার চুল থেকে গোবরের গন্ধ যেতে চাইছে না। এর ফলে এলিনা সেদিন সারাদিন ধরে বাথরুমের মধ্যেই বসে থাকে আর মাথায় অনবরত জল ঢালতে থাকে। এর ফলে এলিনার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় আর সেদিন রাত্রিবেলা থেকেই এলিনার প্রচন্ড পরিমাণে জ্বর আসে আর সে ঠান্ডায় একেবারে ঠকঠক করে কাঁপতে থাকে, যা দেখে পিঙ্কি এবং রিঙ্কি দুজনেরই খুবই খারাপ লাগে। আর তারা দুই বোন এলিনার অনেক অনেক সেবা যত্ন করতে শুরু করে। তারা সারাটা রাত জেগে এলিনার কপালে জলপট্টি দেয়। বৌদি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তোমার সঙ্গে আমরা বড্ড বাড়াবাড়ি করে ফেলেছি। আমাদের এরকম করা একদমই উচিত হয়নি, কিন্তু বিশ্বাস করো তোমাকে আমরা কোনো রকম ভাবে কষ্ট দিতে চাইনি। আমরা শুধু তোমার সঙ্গে একটু মজা করতে চেয়েছিলাম। তুমি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও বৌদি। হ্যাঁ বৌদি, আমাদের দুই বোনের জন্য তোমার এতটা শরীর খারাপ করলো, তোমাকে কত কষ্ট পেতে হচ্ছে, আমাদের সত্যিই ভীষণ খারাপ লাগছে। তুমি সুস্থ হয়ে গেলে আমাদের দুই বোনকে তুমি যা শাস্তি দেবে আমরা তাই মাথা পেতে নেব। দুই ননদের মুখে এমন কথা শুনে এলিনা খুবই খুশি হয় আর কয়েকদিন ধরে দুই ননদ এলিনা যেভাবে সেবা যত্ন করে তার ফলে এলিনা বুঝতে পারে তার দুই ননদ এবং শ্বশুরবাড়ির সকলেই প্রচন্ড ভালো মনের মানুষ। তাই এলিনাও নিজের ভুলের জন্য সকলের কাছে ক্ষমা চায় আর এখন বিদেশি বৌদি তার দুই ননদের সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে। সোনালী এবং রূপালী দুই যমজ বোন ছিল। তারা তাদের বাবা মায়ের সঙ্গে বাস করত। তারা দুজনে যমজ বোন হলেও দুজনকে খুব সহজেই শনাক্ত করা যেত, কারণ সোনালীর গালে একটা বড় তিল ছিল, যার সাহায্যে সকলেই খুব সহজে দুই বোনকে শনাক্ত করতে পারত। কিন্তু তাদের দুই বোনের মধ্যে কোনো রকমের মিল ছিল না। তারা সবসময় একে অপরের সঙ্গে শত্রুর মতো ঝগড়া করে। দুই বোন একে অপরকে কখনোই সহ্য করতে পারে না। তারা দুজনে যেখানে এক জায়গায় থাকে সেখানেই অশান্তির সৃষ্টি হয়। কিন্তু একদিন বিপ্লব বাবু এক ভালো ধনী পরিবারে তার দুই মেয়ের বিয়ে ঠিক করে ফেলে। অর্থাৎ তারা দুই বোন একে অপরের থেকে আলাদা থাকতে চাইলেও ভাগ্য তাদেরকে একই জায়গায় নিয়ে যায়। মা, বাবা, তোমরা একই বাড়িতে আমাদের দুজনের বিয়ে ঠিক করেছো, মানে এখন সারাটা জীবন আমাকে এর সঙ্গে থাকতে হবে? তোমরা এরকম কেন করলে? তোমরা তো ভালো মতোই জানো আমাদের দুই বোনের মধ্যে কোনো মিল নেই, সবসময় আমাদের মধ্যে ঝামেলা হয়, আর শ্বশুর বাড়িতে গিয়েও যদি আমাদের মধ্যে ঝামেলা হয়। আহা, তোমরা সবসময় একই কথা কেন বলো? তোমরা দুজনে কি এখনো ছোট বাচ্চা যে তোমরা এক জায়গায় থাকলে তোমাদের ঝামেলা হবে? তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো, তোমাদের বুদ্ধি হয়েছে, এখন এবার বাচ্চাদের মতো ব্যবহার করা বন্ধ করো। আমি খুব ভালো বাড়িতে তোমাদের দুজনের বিয়ে ঠিক করেছি, ওই বাড়িতে তোমাদের বিয়ে হলে তোমরা সারা জীবন সুখে থাকবে, বুঝেছো? আর শোন, শ্বশুর বাড়িতে গিয়ে যেন দুজনে ঝামেলা করিস না। তোদের বিয়ের পর যেন শুনতে না হয় তোরা দুই যমজ বোন শ্বশুর বাড়িতে গিয়ে ঝগড়া করছিস, তাহলে কিন্তু তোদের বাবার আর মান সম্মান থাকবে না। ওরা তোদের বাবাকে যথেষ্ট সম্মান করে। কিছুদিনের মধ্যেই তাদের দুই বোনের একই বাড়ির দুই ভাইয়ের সঙ্গে বিয়ে হয়। আর বিয়ের পর তাদের শাশুড়ি মা দুই যমজ বৌমাকে দেখে খুবই খুশি হয়। শ্বশুর বাড়িতে যাওয়ার পর সকলেই নতুন দুই বৌমার সঙ্গে অনেক অনেক গল্প করে। আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে।
আচ্ছা ঠিক আছে, তোমরা এবার তাহলে তোমাদের ঘরে যাও, আর কালকে সকাল সকাল তোমরা ঘুম থেকে উঠে পড়বে। কালকে কিন্তু তোমাদের প্রথম রান্নার অনুষ্ঠান আছে। কালকে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, সবাইকে রান্না করে খাওয়াতে হবে কিন্তু। এই শুনে সোনালী এবং রূপালী দুই বোন নিজের নিজের ঘরে চলে যায়। সকালবেলা সোনালী খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে যায়, আর সে তার প্রথম রান্নার অনুষ্ঠানে সবাইকে পায়েস রান্না করে খাওয়াবে বলে ঠিক করে। তাই সোনালী পায়েস রান্না করার জন্য প্রস্তুতি শুরু করে। কিন্তু এমন সময় রূপালীও বেশ তাড়াহুড়ো করে রান্নাঘরে আসে। রূপালীকে দেখে সোনালী খুবই বিরক্ত হয়ে বলে, ইস, সকাল সকাল আমি কার মুখ দেখে ফেললাম। আজকে মনে হচ্ছে শ্বশুর বাড়িতে আমার সারা দিনটাই খারাপ যাবে। কি রে, তুই এখন রান্নাঘরে এসেছিস কেন? তুই কি মনে করেছিস আমাদের বিয়ে হয়ে গেছে বলে আমরা দুই জায়ের মতো একই রান্নাঘরে একসঙ্গে রান্না করব? এটা কিছুতেই হতে পারে না। আমি এখন পায়েস রান্না করছি, তাই তুই রান্নাঘর থেকে চলে যা। আমার রান্না হয়ে গেলে তারপরে তুই রান্নাঘরে আসবি। কেন রে, এই রান্নাঘরটা কি আমার শাশুড়ি মা তোর নামে লিখে দিয়েছে? তুই যেরকম এই বাড়ির বউ, আমিও সেরকম এই বাড়ির বউ, তাই এই রান্নাঘরে তোর যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে। তুই তো ভীষণ চালাক। আগে ভাগে পায়েস রান্না করে সবাইকে খাইয়ে দিবি ভেবেছিস, আর তারপর আমি যখন সবার জন্য বিরিয়ানি রান্না করব ততক্ষণে সকলে বাড়ি থেকে চলেও যাবে, আর সবাই ভাববে আমি রান্না করতে পারি না বলে আমার দেরি হচ্ছে, তাই আমি এখনই রান্না করব। বাবা, সবার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য আবার বিরিয়ানি রান্না করবে? ঢং। শোন, আমার পায়েস রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই আমার পায়েস রান্না হয়ে গেলে তুই বিরিয়ানি রান্না করবি। তুই যা এখন এখান থেকে। আগে তো সবাই বিরিয়ানি খাবে, তারপরেই তো পায়েস খাবে, তাই আগে বিরিয়ানিটাই রান্না করা দরকার। তোর পায়েস রান্না করতে দেরি হলেও কোনো সমস্যা হবে না, তাই তুই রান্নাঘর থেকে চলে যা। আমার রান্না হয়ে গেলে তারপরেই তুই পায়েস রান্না করবি। আর তুই তো ভীষণ চালাক, পায়েস রান্না করতে তো আধ ঘন্টাও সময় লাগবে না, সেই জন্য বুঝি পায়েস রান্না করবি বলে ঠিক করেছিস। এভাবেই দুই বোন একে অপরের সঙ্গে শ্বশুর বাড়িতে প্রথমবার রান্নাঘরে প্রবেশ করে প্রচন্ড পরিমাণে ঝগড়া ঝামেলা করতে থাকে। আর এরকম ভাবেই ঝগড়া করতে করতে প্রায় 2 ঘন্টা কেটে যায়। তখনই সেখানে সঞ্জয় এবং মনোজ দুই ভাই চলে আসে, আর তারা তাদের স্ত্রীদেরকে এরকম ভাবে ঝগড়া করতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি হলো, তোমরা এরকম ভাবে ঝগড়া করছো কেন? মা বললো তোমাদের রান্না হয়েছে কিনা দেখতে, কিন্তু তোমরা তো এখনো রান্নাই শুরু করোনি। বাড়িতে আত্মীয় স্বজন তো চলে এলো, সবাই সকলে তোমাদের প্রথম রান্না খাবে বলে বসে আছে, আর তোমরা এখানে ঝগড়া করছো। তোমরা দুজনে বড্ড দেরি করে ফেলেছো, তাড়াতাড়ি রান্না শুরু করো, তা না হলে কিন্তু আমাদের মাকে সকলের সামনে অপমানিত হতে হবে। এখন আর ঝগড়া করার মতো সময় নেই। আর তাছাড়া তোমরা দুজনে একই রান্নাঘরে রান্না করলে সমস্যা কি? তোমরা দুজনে নিজের নিজের মতো আলাদা আলাদা রান্না করবে তো। চুপচাপ আর কোনো কথা না বলে রান্না করো, আমরা ওই দিকটা সামলে নিচ্ছি, বেশি সময় নেই কিন্তু। এই বলে সঞ্জয় এবং মনোজ সেখান থেকে চলে যায়, আর বাধ্য হয়ে সোনালী এবং রূপালী দুই বোন একই রান্নাঘরে রান্না করতে থাকে। কিন্তু তারা একে অপরকে কোনো সাহায্য করে না, এমনকি তারা একে অপরের সঙ্গে কোনো কথাও বলে না। কিন্তু মনে মনে তারা একে অপরের রান্না নষ্ট করে দেওয়ার কথা চিন্তা করে। আমি তো বাড়ির বড় বউ, পায়েসটা রান্না করে অন্য কোনো ভালো জিনিস রান্না করলে বোধহয় ভালো হতো। রূপালী তো আবার বিরিয়ানি রান্না করছে, আমার মনে হচ্ছে সবাই রূপালীর হাতের বিরিয়ানি খেয়ে অনেক প্রশংসা করবে, কিন্তু আমি তো এটা হতেই দেব না। ওর টেস্টি টেস্টি বিরিয়ানি আমি একেবারে নষ্ট করে দেব। সুযোগ পেলে আমি বিরিয়ানির মধ্যে বেশি করে চিনি মিশিয়ে দেব, আর সবাই যখন ওর হাতের মিষ্টি বিরিয়ানি খাবে তখন থু থু করে ফেলে দেবে। দিদি পায়েস রান্না করছে, আর পায়েস থেকে কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। আমি ভালো করেই জানি দিদি খুব ভালো পায়েস বানাতে পারে, কিন্তু এই পায়েস আমি কাউকে খেতে দেব না। আমি দিদির রান্না করা পায়েসের মধ্যে বেশি করে নুন মিশিয়ে দেব। আজকে সবাই বাড়ির বড় বউয়ের হাতের নোনতা পায়েস খাবে, আর তখন সবাই আমার হাতের বিরিয়ানি খেয়ে আমার প্রশংসা করবে। সোনালীর তাড়াতাড়ি পায়েস রান্না হয়ে গেলে সে নিজের ঘরে তৈরি হতে চলে যায়, আর এই সুযোগে রূপালী সোনালীর রান্না করা পায়েসের মধ্যে বেশি করে নুন ঢেলে দেয়। আর অন্যদিকে রূপালীর যখন বিরিয়ানি রান্না হয়ে যায় সে তৈরি হতে নিজের ঘরে চলে যায়, আর তখনই সেই সুযোগে সোনালী রান্নাঘরে এসে রূপালীর বিরিয়ানির মধ্যে বেশি করে চিনির গুঁড়ো মিশিয়ে দেয়। এর ফলে বিরিয়ানি এবং পায়েস দুটোরই স্বাদ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির দুই নতুন বৌমা সকলকে বিরিয়ানি এবং পায়েস পরিবেশন করে। প্রথমে সকলে রূপালীর হাতে তৈরি বিরিয়ানি একবার করে মুখে দিতেই সেই বিরিয়ানি উগড়ে ফেলে দেয়। একি বৌমা, তুমি কি বিরিয়ানি রান্না করেছো? বিরিয়ানিটা তো মিষ্টি কেন? দেখে তো মনে হচ্ছিল বিরিয়ানিটা খুবই ভালো খেতে হবে, কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি ভাবে মিষ্টি। ছি! শাশুড়ি মায়ের এই কথা শুনে রূপালী প্রচন্ড পরিমাণে অবাক হয়, আর সে খুব ভালো মতোই বুঝতে পারে নিশ্চয়ই সোনালী তার বিরিয়ানি নষ্ট করেছে। কিন্তু সোনালী তখন খুবই খুশি হয়ে বলে,
আসলে আপনারা কিছু মনে করবেন না, আমার বোন মাঝে মধ্যেই নুন আর চিনির পার্থক্য করতে পারে না। ও সবসময় নুন আর চিনি গুলিয়ে ফেলে। আসলে আমার বোন খুব একটা রান্না বান্না পারে না, তো বাড়িতে বেশিরভাগ রান্না বান্না কাজকর্ম আমিই করতাম। কিন্তু ভুল যখন করে ফেলেছি, এখন তো আর কিছু করা যাবে না। আপনারা আমার হাতের পায়েস খেয়ে মিষ্টি মুখ করুন। এই শুনে সকলে পায়েস খাওয়া শুরু করে, কিন্তু সেই পায়েসে এত বেশি পরিমাণে নুন থাকে যে সকলেই থুতু করে সেই পায়েস মুখ থেকে ফেলে দেয়। আরে তোমরা দুই বোন কি করেছো বলো তো? এই পায়েসে এত বেশি পরিমাণে নুন দিয়েছো কেন? একজন মিষ্টি বিরিয়ানি রান্না করেছো আর একজন নোনতা পায়েস। তোমরা দুজনে একে অপরের সঙ্গে ঝগড়া করতে গিয়ে নিশ্চয়ই গন্ডগোল করেছো। তোমাদের জন্য আত্মীয় স্বজনের সামনে আমাদের মান সম্মান শেষ হয়ে গেল। আজকে প্রথম দিন, যা করেছো, দ্বিতীয় দিন যেন এরকম কখনো না হয় বলে দিলাম। সোনালী এবং রূপালী মাথা নত করে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর তারা দুজনেই একে অপরের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু কারোর সামনে তারা কোনো কথা বলতে পারে না। এরকম ভাবে সময় কাটতে থাকে। দুই বোন যখনই রান্নাঘরে রান্না করতে যায়, তখনই তাদের মধ্যে ঝগড়া বাঁধে। এমনই একদিন সন্ধ্যাবেলা সোনালীর খিদে পায় বলে সে রান্নাঘরে গিয়ে নিজের জন্য স্যান্ডউইচ বানাতে শুরু করে, আর ঠিক তখনই রূপালী সেখানে আসে। দিদি, তোর কি নিজের ঘরে থাকতে ভালো লাগে না? যখনই আমি রান্নাঘরে আসি তখনই দেখি আগে থেকেই তুই রান্নাঘর দখল করে দাঁড়িয়ে আছিস। তোর বুঝি রান্নাঘরে থাকতে বেশি ভালো লাগে? সরে যা, আমার খিদে পেয়েছে, আমি এখন ম্যাগি বানাবো। তুই এখন রান্নাঘর থেকে চলে যা। কেন? তুই বললেই কি আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব? আমার যতটা সময় লাগবে আমি সেই সময়টা নেব, তারপর আমি চলে যাব। তোর কথা শুনে আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাব না। দেখতেই তো পাচ্ছিস, এই স্যান্ডউইচটা খেয়ে তারপরেই আমি এখান থেকে যাব, না হলে নয়। কেন? রান্নাঘরটা কি খাবার খাওয়ার জায়গা? এখানে মানুষ রান্না করে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায় না। তুই তো এই স্যান্ডউইচটা বাইরের টেবিলে বসে কিংবা নিজের ঘরে গিয়েও খেতে পারিস। তুই হয়তো ভুলে যাচ্ছিস এখন আমরা শ্বশুর বাড়িতে আছি, আর শ্বশুর বাড়িতে শুধুমাত্র নিজের জন্য রান্না করে একা একা খাওয়াটা ঠিক নয়। কেউ দেখলে তো ভাববে আমি বাড়ির বউ হয়ে নিজের জন্য স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছি, কিন্তু অন্য কাউকে দিচ্ছি না। তাই আমি স্যান্ডউইচটা রান্নাঘর থেকে খেয়ে তারপরেই যাব। আচ্ছা, বুঝেছি। তাহলে তোর স্যান্ডউইচ শেষ না হলে তুই রান্নাঘর থেকে বেরোবি না, তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি তোর স্যান্ডউইচটা খেয়ে শেষ করে দিচ্ছি। এই বলে রূপালী সোনালীর বানিয়ে রাখা স্যান্ডউইচ মুখের মধ্যে ভরে নেয়, আর সে মুহূর্তের মধ্যেই সেই স্যান্ডউইচ খেয়ে শেষ করে দেয়। আর যা দেখে সোনালী প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সে রেগে গিয়ে রান্নাঘরে রাখা হাতা নিয়ে তার বোনকে মারতে শুরু করে। রূপালীও কম নয়, সেও খুন্তি নিয়ে তার দিদিকে মারতে থাকে। তারা দুই বোন রান্নাঘরের হাঁড়ি, কড়াই, কুকার, চামচ ইত্যাদি নিয়ে একে অপরকে ছুঁড়ে ছুঁড়ে আঘাত করতে থাকে। এর ফলে বাড়ির সকলেই রান্নাঘরে চলে আসে, আর সবাই মিলে কোন রকমে দুই বোনের ঝগড়া শান্ত করে। এরকম ভাবে সময় কাটতে থাকে। মাঝে মধ্যে তারা দুই বোন একে অপরের সঙ্গে ঝগড়া করে সারাদিন রান্নাও করে না। এর ফলে বাড়ির সকলকে না খেয়ে থাকতে হয়। না, অনেক হয়েছে। এতে দুই যমজ বোনকে নিয়ে আর পারা যাচ্ছে না। আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয় এরা কি আদৌ নিজের বোন। আমি শুনেছি বোনদের মধ্যে অনেক ভালোবাসা থাকে, কিন্তু এদেরকে তো দেখে মনে হয় না যে এরা একে অপরকে ভালোবাসে বলে। এরকম ভাবে প্রত্যেকদিন বাড়িতে ঝামেলা অশান্তি আর ভালো লাগছে না আমার। না রে দাদা, তুই ভুল বলছিস। ওরা কিন্তু একে অপরের সঙ্গে ঝগড়া করলেও ওরা দুই বোন কিন্তু একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু ওরা সেটা কখনোই প্রকাশ করতে চায় না। আর এখন আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে ওদের দুই বোনের মিল হয়ে যায়, আর ওরা একসঙ্গে মিলেমিশে থাকা শুরু করে। আর আমার মাথায় কিন্তু একটা দারুণ আইডিয়াও এসেছে। পরের দিন তারা সকলে কিছু দরকারি প্রয়োজনে গ্রামের বাড়িতে যাবে বলে বেরিয়ে পড়ে। এর ফলে সোনালী এবং রূপালী দুই বোন বাড়িতে একাই থাকে, কিন্তু সেদিনও দুই বোন রান্না করা নিয়ে একে অপরের সঙ্গে তুমুল ঝগড়া করে, আর তারা সারাদিন কোনো রান্না বান্না করে না। কিন্তু রাত্রিবেলা রূপালী এক অদ্ভুত শব্দ শুনতে পায়। রূপালী তখন নিজের রুম থেকে বাইরে বেরিয়ে ড্রয়িং রুমে আসে, আর তখন সে দুজন ব্যক্তিকে মুখোশ পরে দাঁড়িয়ে থাকতে দেখে। এই দেখে রূপালী খুবই ভয় পেয়ে যায়, আর সেই ব্যক্তি দুটো তখনই রূপালীর হাত বেঁধে দেয় আর রূপালীর গলায় চাকু ধরে। কে তোমরা? এখানে কেন এসেছো? দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি তোমাদের কি ক্ষতি করেছি? দিদি, দিদি আমাকে বাঁচা। দিদি, তাড়াতাড়ি আয় এখানে। রূপালীর চিৎকার শুনে সোনালী তাড়াতাড়ি করে সেখানে ছুটে আসে। তোমরা এটা কি করছো? দয়া করে আমার বোনকে ছেড়ে দাও। তোমাদের সোনা, গহনা, টাকা পয়সা যা লাগবে আমি দেব। কোথায় কি আছে আমি সব বলে দেব, কিন্তু দয়া করে আমার বোনকে ছেড়ে দাও। আমার বোনের কোনো ক্ষতি করো না। তখন সেই দুই ব্যক্তির মধ্যে একজন সোনালীকেও ধরে ফেলে, আর সোনালীর গলার সামনে ছুরি রেখে দেয়। এই দেখে রূপালী বলে, তোমরা দয়া করে আমার দিদিকে ছেড়ে দাও। আমার দিদিকে মারবে না তোমরা। তোমাদের যদি মারতেই হয় আমাকে মারো, কিন্তু আমার দিদিকে ছেড়ে দাও। আমি আমার দিদিকে খুব ভালোবাসি। না বোন, এরকম বলিস না। আমিও তোকে খুব ভালোবাসি। তোমরা আমার বোনকে ছেড়ে দাও। তোমরা আমাকে মারো।
এমন সময় হঠাৎ করে ডাইনিং রুমে লাইট জ্বলে ওঠে। সোনালী এবং রূপালী তখন তাদের শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে নিজেদের সামনে দেখতে পায়। দেখেছো তোমরা একে অপরকে কতটা ভালোবাসো, সেটা আজকে আমরা বুঝতে পারলাম। আজকে বিপদের সময় তোমরা দুই বোন একে অপরের পাশে দাঁড়িয়েছো, আর ভয়ের কিছু নেই। সঞ্জয়, মনোজ, তোরা তোদের মুখোশগুলো খুলে ফেল এবার, কারণ এরা দুজনে প্রচন্ড ভয় পেয়ে গেছে। আসলে আমরা শুধুমাত্র তোমাদের দুই বোনের মিল করানোর জন্যই এই প্ল্যানিংটা করেছিলাম। সোনালী এবং রূপালী এই কথা শুনে বাড়ির সকলের সামনে ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে, আর তারা হাত জোড় করে সকলের কাছে ক্ষমা চায়। সেই দিনের পর থেকে দুই বোন একে অপরের সঙ্গে ঝগড়া ঝামেলা করা বন্ধ করে দেয়, আর তারা খুবই মিলেমিশে সংসার করতে থাকে।